বিশ্বযুদ্ধের আপডেট জানিয়ে দিব। শুরুতেই গুরুত্বপূর্ণ সংবাদ, গাজায় যোদ্ধাদের হাতে গ্রেপ্তার ইসরায়েলি সেনা। এরপর জানাবো গাজায় ফাইটিং কম্পাউন্ড ব্যবহার করছে হামাস, বিপাকে ইসরায়েলি বাহিনী। এরপর জানিয়ে দিব রাশিয়ার সীমান্তে ড্রোন প্রাচীর বানাবে নেটোর 6 দেশ। আরও রয়েছে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নতুন করে নৃশংসতা চলছে। এবং সর্বশেষ জানিয়ে দিব পশু অধিকার রক্ষার দাবিদার পশ্চিমারা ফিলিস্তিনির ব্যাপারে কেন নীরব, বলছেন ইয়েমেনি নেতা। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। গাজায় যোদ্ধাদের হাতে গ্রেপ্তার ইসরায়েলি সেনা। গাজায় অভিযান যত তীব্র হচ্ছে, ইসরায়েলি বাহিনীর ক্ষয়ক্ষতির পরিমাণও সমানতালে পাল্লা দিয়ে বাড়ছে। এর মধ্যেই স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছ থেকে বড় দুঃসংবাদ পেয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। উত্তর গাজা থেকে হামাসকে নিশ্চিহ্ন করার দাবি করলেও সেই উত্তর গাজার জাবালিয়াতে প্রতিরোধ সংগঠনটির কাছে এত বড় একটি পরাজয় মানতেই পারছে না নেতানিয়াহুর সেনারা। হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা জানিয়েছেন, শনিবার উত্তর গাজার জাবালিয়াতে এক সংঘর্ষের সময় বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে আটক করেছে কাসসাম ব্রিগেডের যোদ্ধারা। এ সময় ঠিক কতজন ইসরায়েলি সেনাকে আটক করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেননি তিনি। কাসসাম ব্রিগেডের নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা এক ভিডিওতে দেখা যায়, গাজার একটি টানেলের ভেতর যোদ্ধারা এক ইসরায়েলি সেনাকে আহত অবস্থায় টেনে নিয়ে যাচ্ছে। এ সময় ভিডিওতে বন্দী ইসরায়েলি সেনাদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্র ও নিরাপত্তা সামগ্রীর ছবি দেখানো হয়। এতে ধারণা করা হচ্ছে কমপক্ষে 3 সেনাকে আটক করেছে কাসসাম ব্রিগেডের যোদ্ধারা। আবু ওবায়দা জানিয়েছেন, হামাস যোদ্ধারা ইহুদিবাদী সেনাদলের সঙ্গে একটি টানেলের ভেতর সংঘর্ষে জড়িয়ে পড়েছে। এ সময় ইসরায়েলি সেনাদলের সব সদস্য নিহত, আহত ও বন্দী হয় বলে জানান তিনি। তবে হামাসের এমন দাবি সম্পূর্ণরূপে অস্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, সেনা অপহরণের কোনো ঘটনাই ঘটেনি। এখন পর্যন্ত গাজা যুদ্ধে ইসরায়েলি বর্বর হামলায় নিহত হয়েছে অন্তত 36,000 নিরীহ ফিলিস্তিনি, আহত হয়েছে 80,000-এর বেশি মানুষ। এদিকে হামাস নেতা ওসামা হামদান জানান, ইসরায়েলের সঙ্গে সমঝোতার ক্ষেত্রে নতুন করে আর কোনো আলোচনা হবে না। এই ধরনের আলোচনা বরং ইসরায়েলকে গাজায় আরও বেশি হামলার সুযোগ করে দেয়া হয়। গাজায় ফাইটিং কম্পাউন্ড ব্যবহার করছে হামাস, বিপাকে ইসরায়েলি বাহিনী। গাজার ফিলিস্তিনি যোদ্ধারা উত্তরাঞ্চলের জাবালিয়া উদ্বাস্ত শিবিরে ফাইটিং কম্পাউন্ড প্রতিষ্ঠা করেছে। এর ফলে তারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে বিভিন্ন ভবনের মধ্য দিয়ে দ্রুত এবং নিরাপদে চলাচল করতে পারছে। এতে করে আগের মতো তাদেরকে রাস্তায় দেখা যাচ্ছে না, আর রাস্তায় তাদের দেখা মাত্র ইসরায়েলি হামলার যে শিকার হতো তা থেকেও রক্ষা পাচ্ছে। যুদ্ধ পর্যবেক্ষকরা এই তথ্য জানিয়েছেন। ইসরায়েলি বাহিনী 11 মে থেকে জাবালিয়ায় যুদ্ধ করছে। তারা জানিয়েছে, এই এলাকার ফিলিস্তিনি যোদ্ধারা গাজার অন্যান্য অংশের চেয়ে অনেক বেশি সাহসী, আর তারা এখন পর্যন্ত যুদ্ধের সবচেয়ে সহিংসভাবে লড়াই করছে। ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার এবং ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট তাদের এই প্রতিবেদনে তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিরক্ষা থিঙ্ক ট্যাঙ্ক জানিয়েছে, জাবালিয়া দখল করার জন্য 2 সপ্তাহ ধরে চলা যুদ্ধে দেখা যাচ্ছে যে হামাস সেখানে পরিকল্পিত প্রতিরোধ গড়ে তুলেছে এবং ইসরায়েলি বাহিনীর ওপর তাদের অস্বাভাবিক উচ্চমাত্রার আক্রমণ প্রমাণ করেছে যে হামাস এখনও তাদের যুদ্ধ ক্ষমতা কার্যকর রাখতে পেরেছে। এমনকি অক্টোবরের তাদের জাবালিয়া কমান্ডার নিহত হওয়া সত্ত্বেও তারা দুর্বল হয়নি। ISWCTP জানায়, হামাস তার সামরিক শাখা প্রচলিত সামরিক বাহিনীর মতো সংঘবদ্ধ করেছে এবং তা পরিচালনার জন্য অভিজ্ঞ সামরিক কমান্ডারদের ব্যাপক বিকল্প তৈরি করেছে। তারা জানায়, ইসরায়েলি সামরিক বাহিনীর তীব্র চাপ সত্ত্বেও অব্যাহতভাবে যুদ্ধ করার জন্য হামাস এই প্রচলিত সামরিক কাঠামো ব্যবহার করছে। এদিকে গাজায় ইসরায়েলের একদল সৈনিককে ফাঁকি বা ফাঁদে ফেলে দিয়ে বন্দী করার দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেড। একটি রেকর্ড করা অডিও বার্তায় দাবি করেছে ফিলিস্তিনি গ্রুপটি। গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের সময় তাদের বন্দী করা হয়েছে বলে জানানো হয়েছে। রুশ সীমান্তে ড্রোন প্রাচীর বানাবে 6 নেটো দেশ। নরওয়ে, ফিনল্যান্ড সহ রাশিয়ার সীমান্তবর্তী মোট 6টি নেটো দেশ রাশিয়ার বিভিন্ন উস্কানি থেকে দেশগুলোকে রক্ষা করতে ড্রোন প্রাচীর তৈরি করবে।
ন্যাটো সদস্য দেশ লিথুয়ানিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাগনে বিলোটাইট শুক্রবার এই ঘোষণা জানিয়েছেন। ড্রোন প্রাচীর চুক্তির অন্য দেশ তিনটি হচ্ছে পোল্যান্ড, এস্তোনিয়া ও লাটভিয়া। ড্রোন প্রাচীর তৈরির পরিকল্পনাটি বিশ্বে এই প্রথম এবং সম্পূর্ণ নতুন ধারণা। এর ব্যাপ্তি হবে নরওয়ে থেকে শুরু করে সুদূর পোল্যান্ড পর্যন্ত। লিথুয়ানিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাগনে বিলোটাইট বার্তা সংস্থা বিএনএসকে বলেন, আমাদের সীমান্ত রক্ষার জন্য ড্রোন এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির ব্যবহারে এই উদ্যোগের লক্ষ্য। সংশ্লিষ্ট দেশগুলোর সামরিক কর্মকর্তারা বলেছেন, প্রতিরক্ষা খাতে এই ধরনের বিনিয়োগের মূল কারণ হচ্ছে রাশিয়া কর্তৃক ইউক্রেন আক্রমণ এবং চলমান যুদ্ধ। তারা অভিযোগ করেছেন, সাম্প্রতিককালে ন্যাটোর সীমান্তবর্তী দেশগুলোর বিরুদ্ধে রাশিয়ার উস্কানিমূলক কার্যক্রম দিন দিন বাড়ছে। ড্রোন প্রাচীর নির্মাণে বিনিয়োগের আওতায় সীমান্তে সেনা উপস্থিতি বৃদ্ধির সঙ্গে আধুনিক প্রযুক্তির নজরদারি সম্মিলিত ঘটানো হবে। তবে কবে নাগাদ এই প্রকল্প বাস্তবায়ন শুরু হবে সে ব্যাপারে লিথুয়ানিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সুস্পষ্ট করে কিছু বলেননি। যুক্তরাষ্ট্র গত শুক্রবার ইউক্রেনের জন্য সামরিক সহায়তা হিসেবে নতুন চালান পাঠানোর ঘোষণা দিয়েছে। 27.5 কোটি ডলারের এই মার্কিন সামরিক সহায়তার মধ্যে গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র এবং মাইনের মতো অস্ত্রশস্ত্র রয়েছে। ইউক্রেনের খার্কিভে রাশিয়ার চলমান হামলার মধ্যে দেশটিতে সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। গত 10 মে থেকে খার্কিভে নতুন করে যুদ্ধ বেঁধেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ইউক্রেনের সাহসী জনগণকে তাদের দেশ রক্ষার জন্য সমর্থন দিতে যুক্তরাষ্ট্র শুক্রবার সে দেশের জন্য অস্ত্র ও সামরিক সরঞ্জামের বড় ধরনের চালান পাঠানোর ঘোষণা দিয়েছে। সম্প্রতি ইউক্রেনের বাহিনী যুদ্ধের ময়দানে গোলাবারুদ এবং তহবিল ঘাটতিতে পড়ে বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নতুন করে নৃশংসতা চলছে। মিয়ানমারের উত্তরাঞ্চলের রাখাইন রাজ্য প্রধানত মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে দেশটির সেনাবাহিনী পরিচালিত নতুন সহিংস ও ধ্বংসাত্মক অভিযান চলছে। এই অভিযানে ব্যাপক হারে অপরাধ সংঘটিত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের মুখপাত্র লেস থ্রোসেল শুক্রবার জেনেভায় এক ব্রিফিং সাংবাদিকদের বলেন, আমরা মিয়ানমারের উত্তরাঞ্চলের রাখাইন রাজ্য থেকে বেসামরিক জীবন ও সম্পদের ওপর সংঘাতের প্রভাব সম্পর্কে ভীতিকর এবং অস্বস্তিকর সংবাদ পাচ্ছি। তিনি বলেন, সবচেয়ে গুরুতর কিছু অভিযোগের মধ্যে রয়েছে রোহিঙ্গা বেসামরিক নাগরিকদের হত্যা এবং তাদের সম্পত্তি পোড়ানোর ঘটনা। তিনি আরও জানান, আর সাম্প্রতিক দিনগুলিতে বুথিডং এবং মংডু শহর থেকে যুদ্ধের কারণে হাজার হাজার বেসামরিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। লিস থ্রোসেল জানান, গত সপ্তাহে ভুক্তভোগীদের জবানি, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, স্যাটেলাইট ইমেজ এবং অনলাইন ভিডিও ফুটেজ ও ছবি থেকে সংগ্রহ করা তথ্য ইঙ্গিত দেয় যে বুথিডং শহর কার্যত পুড়িয়ে ফেলা হয়েছে। তিনি আরো বলেন, এমন তথ্য পাওয়া গেছে যা ইঙ্গিত করে যে শহর থেকে সামরিক বাহিনী পিছু হটার এবং আরাকান আর্মি পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করার দুদিন পর 17 মে আগুন লাগানোর ঘটনা শুরু হয়। মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরের মিয়ানমার টিমের প্রধান জেমস রোড হেবার ব্যাংক বলেন, তার দল ঘটনাস্থলে অনেক সূত্রের সাথে কথা বলেছে এবং অসংখ্য উপকরণ পর্যালোচনা করছে। সর্বশেষ জানিয়ে দিব, ইয়েমেনি নেতা বললেন, পশু অধিকার রক্ষার দাবিদার পশ্চিমা ফিলিস্তিনের ব্যাপারে নীরব। ইয়েমেনের প্রতিরোধ সংগঠন আনসারুল্লাহ আন্দোলনের নেতা সাইয়েদ আব্দুল মালিক বদরউদ্দিন আল হুতি তার সাম্প্রতিক বক্তৃতায় মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের কথা উল্লেখ করে মার্কিন অদ্ভুত দাবির তীব্র সমালোচনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেছেন, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড কোনো হত্যা নয়। ইয়েমেনি আনসারুল্লাহ নেতা বলেছেন, গাজায় ও নিজেদের ঘরবাড়িতে ফিলিস্তিনিদের হত্যা করা, তাদের সমাবেশকে বোমা হামলা লক্ষ্যবস্তু করা এবং শত শত মানুষকে অনাহারে রাখা বাইডেনের দৃষ্টিতে গণহত্যা নয়।